ঘাড় ধাক্কা মেরে বের করানো উচিত। করার কিছু নেই, তো একটা ইতরদের পার্টি, অসভ্য বর্বর, তাদের কাজ তারা করছে, অসুবিধা কি আছে? কুকুরের কাজ হচ্ছে মানুষের পায়ে কামড়ানো, মানুষের কাজ তো কুকুরের পায়ে কামড়ানো। এসআইআর এর বিরোধিতা করতে করতে আর কত নিচে নামবে তৃণমূল কংগ্রেস? শুধু তৃণমূল কংগ্রেস নয়, সিপিএমও একটু আগে সুপ্রিম কোর্টের কমেন্ট নিশ্চয়ই পেয়েছেন, বলছে আমাদের তো আরো কাজ আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়। অনারেবল চিফ জাস্টিসের কমেন্ট দেখেছেন? সকলেই বিরক্ত, মুখ্যমন্ত্রী, তার সরকার এবং তার দলের আচার আচরণে প্রত্যেকটা মানুষই বিরক্ত। তার অভিব্যক্তি আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মুখ থেকেও শুনতে পাওয়া গেল। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা আছি বলেই আপনারা আছেন, ভালো আছেন, আর একটা কমিউনিটি যখন জোট বাঁধবে তখন 1 সেকেন্ডে শেষ করে দেবে। উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে উনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন, তো খুলেই বলি, মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নেবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সবসময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। 2021-এ সিএ কে এনআরসি বলে মুসলমান খেপিয়ে জিতেছেন। 2024 সালেও একইভাবে কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে যে মুখ্যমন্ত্রী তাকে দিয়েই বলিয়েছিলেন শক্তিপুরে, বহরমপুরে, যে আমরা এখানে 70, অন্যরা 30, চাইলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। উনি বলে স্বীকারই করেছেন, এটা আমার কথা ছিল না, এটা মুখ্যমন্ত্রী আমাকে বলতে বলেছিল ইউসুফ পাঠানকে জেতানোর জন্য। প্রাক্তন ডিজিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো, আজকে বৈঠকে গুরু দায়িত্ব পাচ্ছেন ডিজি রাজীব। অত্যন্ত অনৈতিক কিছু কাজ করছেন তিনি। এখন ডিজি নন, অথচ ডিজির বাংলোতে বসে আছেন। 1 নম্বর, ঘাড় ধাক্কা মেরে বের করানো উচিত। দ্বিতীয়, আজকে যখন ওয়েস্টিন হোটেলে উনি যান, উনি এই মুহূর্তে এমপিও নন। বিকেল 3টের পরে যদি সার্টিফিকেট পান তখন এমপি হবেন, তখনও এমপি হবেন না। যতক্ষণ না রাজ্যসভায় ওথ নিচ্ছেন ততক্ষণ এমপি হওয়া যায় না। তাকে আজকে যে ধরনের ধপাধপ করে মমতা পুলিশের লোকরা স্যালুট দিচ্ছিল, আমাকে একজন ভিডিও পাঠিয়েছে, তাতে পুলিশের কতটা অধঃপতন হয়েছে, তারা কতটা আনএথিক্যাল কাজ করছে, কতটা পার্টিতন্ত্রের সঙ্গে নিজেদেরকে মিশিয়ে ফেলেছে, তার প্রকৃষ্ট উদাহরণ। রাষ্ট্রপতি হোক কিংবা জ্ঞানেশ কুমার, পরপর দুটো ঘটনা ঘটে গেল বাংলায়, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো চুপ করে রয়েছেন। মুখ্যমন্ত্রী করাচ্ছেন, চুপ করে থাকবেন কেন? ক্ষমা চাইবেন? উনি ক্ষমা চাইবেন? কোথায় ক্ষমা চাইবেন? কেন ক্ষমা চাইবেন? মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন কেন? এটা তো উনার আজকের নয়, গত লোকসভা নির্বাচনে যে মাঠে বর্ধমানে মুখ্যমন্ত্রী সভা করে এসেছেন, তার 3 দিন পরে ওই মাঠে প্রধানমন্ত্রীকে সভা করতে দেয়। সম্প্রতি গত সপ্তাহে 2 তারিখে অমিত শাহজির হেলিকপ্টার নামার পারমিশন এসেছে দিল্লি থেকে ধমক খাওয়ার পরে, স্বরাষ্ট্র দপ্তর থেকে ধমক খাওয়ার পরে, ওনার নামার 2 ঘন্টা আগে। নীতিন নবীনজিকে বিহারে নামতে হয়েছে, পশ্চিমবঙ্গে হেলিকপ্টার নামার পারমিশন দেয়। উনি ক্ষমা চাইবেন কেন? এরা তো নয় রাজনৈতিক নেতৃত্ব, যদিও এরা অনেক বড় স্ট্যাটাসের নেতৃত্ব, কিন্তু সাংবিধানিক প্রধানের সঙ্গে যে কাণ্ডটা করা হয়েছে, এই কাণ্ড করার পরে কেন, আমি তো জানতে চাইছি, কেন নন্দিনী চক্রবর্তী ডিজিপি, দার্জিলিং এর ডিএম এবং সিপি শিলিগুড়ি, তারা এখনো সাসপেন্ড হন? এই একই কাজ তো করেছিলেন 2021 সালে কলাইকুণ্ডাতে, আমার সামনে আমাকে ডাকার জন্য প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন। শুধু মুখ্যমন্ত্রী নন, তদানীন্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক এসআইআর হোক, মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান, তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন 1লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে, আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব। তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। মানুষকেই
এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে, মানুষকেই জানতে হবে।